আজকে তাহলে আমরা কি শিখবো সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম ফর monoatomic, diatomic or triatomic molecules, and as well as how does it related to the law of equipartition of energy and specific heats of gases. So খুব সহজ ডেফিনেশন কি হতে পারে সেটা হচ্ছে the total number of independent variables required to quantify a system or to describe completely key the state of the motion of a body are called its degrees of freedom. The total number of independent variables মানে যে কোনো আমার মেকানিক্যাল সিস্টেম হতে পারে, যে কোনো থার্মোডাইনামিক সিস্টেম হতে পারে, সেটাকে কোয়ান্টিফাই করার জন্য আমার যে কটা ভ্যারিয়েবল দরকার দ্যাট আর কল্ড দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম। সাপোজ এটা খুব সহজ এক্সাম্পল হচ্ছে এই বইতে দেওয়া আছে একটা ওয়্যার মানে কপার ওয়্যার, তামার ওয়্যার, এই সমস্ত উপর দিয়ে ধরে একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম 1, কারণ ওই ওয়্যার ছাড়া সে আর অন্য কোথাও যেতে পারছে না। সাপোজ মেঝে দিয়ে পিঁপড়ে হেঁটে যাচ্ছে, তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত? 2 স্যার। হ্যাঁ, এইটাই এখন পিঁপড়ে উঠতে পারে না, তাহলে সাপোজ ফ্লাইজ অর মসকিউটোস ধর 3 ডাইমেনশনাল স্পেস আমাদের ঘরে উড়ে বেড়াচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম 3। এইভাবে একটা সহজ এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। তাই এটাকে কোয়ান্টিফাই করার জন্য আমরা যদি এইবার এটাতে যাই, নেক্সটটাতে ডেফিনেশন আমি অলরেডি বলে দিয়েছি। এরপরে একটা কনস্ট্রেইন বা ইকুয়েশনের ব্যাপার আসবে, সেটা আপাতত না মনে রাখাই ভালো, কারণ ওই সমস্ত আমাদের সিলেবাসে খুব একটা নেই। এই ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ভ্যারিয়েবলস মাইনাস নাম্বার অফ ইকুয়েশনস বা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনস। ওখানে অনেক জায়গায় কনস্ট্রেইন বলে অনেক বইতে লেখা আছে, তো ওইটা নিয়ে খুব একটা মাথা না ঘামানোই ভালো। তাহলে আমরা যদি এখন মোনো অ্যাটমিক গ্যাস নিই, মানে কি নাম থেকেই বোঝা যাচ্ছে একটা মাত্র অ্যাটম দিয়েই গ্যাসটা তৈরি। হিলিয়াম, নিয়ন, সহজ এক্সাম্পল এগুলো। তাহলে কি হতে পারে? এক্স ওয়াই জি তিনটে ডিরেকশন, যে কোনো দিকে যেতে পারে, তার মানে এগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। আর এই যে যে কোনো ডিরেকশন এক্স ওয়াই জি ডিরেকশন বরাবর যেতে পারে, এই জন্যে মানে হেঁটে হেঁটে যাওয়ার মতো অনেকটা, মানে এক্স ওয়াই জি ডিরেকশনে টি এর রেসপেক্টে তোর কি হতে পারে, শুধু কোঅর্ডিনেট চেঞ্জ হতে পারে, এক্স ইজ এ ফাংশন অফ টি, ওয়াই ইজ এ ফাংশন অফ টি, জেড ইজ এ ফাংশন অফ টি, তাই তো? তাহলে এগুলো হচ্ছে যেহেতু এই টি এর সাথে সাথে তোর শুধু স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে, দ্যাট আর কল্ড ট্রান্সলেশনাল মোশন। ঠিক আছে? কি মোশন? ট্রান্সলেশনাল। তাহলে মোনোঅ্যাটমিক মলিকিউলস এর 3 ডিগ্রিজ অফ ফ্রিডমের অল আর ট্রান্সলেশনাল। কারণ কি মলিকিউল গুলো একটা মাত্র অ্যাটম নিয়ে তৈরি, মানে একটা বল আর কি, বলটা এক্স ওয়াই জি যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে। তাহলে ক্যাপিটাল এনটা হচ্ছে এক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম, এই ক্যাপিটাল এনটা হচ্ছে 1, মানে হচ্ছে একটা মাত্র অ্যাটম দিয়ে তৈরি। ঠিক আছে? সবচেয়ে সিম্পলেস্ট এক্সাম্পল হচ্ছে মোনোঅ্যাটমিক। ডাইঅ্যাটমিতে গেলে কি হবে? সাপোজ HCl, ক্লোরিন, অক্সিজেন, কার্বন মনোক্সাইড, এগুলো সব ডাইঅ্যাটমিকের এক্সাম্পল। ডাম্বেলের মতো শেপ হবে, মানে দুটো বল কানেক্টেড বাই এ রিজিড রড। অনেক ক্ষেত্রে রিজিড রডটা পরে স্প্রিং হিসেবে আমরা ধরবো, আপাতত ধরে নিচ্ছি রিজিড রড যেইভাবে দেখানো আছে ছবিতে এইরকম আছে। তাহলে এক্ষেত্রে কি পরিবর্তন হলো আগের থেকে? এটার 5 ডিগ্রিজ অফ ফ্রিডম হলো, 3টে ট্রান্সলেশনাল, 2টো রোটেশনাল। 3টে ট্রান্সলেশনাল, 2টো রোটেশনাল। কেন? এই যেহেতু যেই অ্যাক্সিসে তোর এই রিজিড রড দিয়ে দুটো অ্যাটমকে জয়েন করা আছে, সেই অ্যাক্সিসে তার রোটেশনটা তখন রেস্ট্রিক্টেড হয়ে গেল। এক্স এর রেসপেক্টে সে তখন কোনো রোটেশন নেই, সে তখন ওয়াই এর রেসপেক্টে রোটেট করতে পারে বা জেড এর রেসপেক্টে রোটেট করতে পারে, তাই তো? হ্যাঁ স্যার। মানে রডটা যে কোনো ডিরেকশনে 3টে ডিরেকশনে ট্রান্সলেশনাল মোশন, সেই জন্য 3টে। আর এই যেই অ্যাক্সিস বরাবর ওর কানেক্টেড আছে, মানে দুটো বন্ড আর কি, ওটা
সেই বন্ডের ওই অ্যাক্সিস ব্যতীত অন্য দুটো অ্যাক্সিস বরাবর তার রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তাহলে দুটো। আচ্ছা, আর একটা কোত্থেকে এলো, একটা হচ্ছে হাই টেম্পারেচার। ওই নর্মাল রুম টেম্পারেচারে এর কোনো এক্সিস্টেন্স নেই। হাই টেম্পারেচারে কি হয়, ট্রান্সলেশনাল আর রোটেশনালের বাইরেও আরেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম আসে, দ্যাট ইজ ভাইব্রেশনাল। কিন্তু তখন এক্সাইটেড স্টেটে থাকতে হবে অ্যাটমস গুলো, ঠিক আছে? এক্সাইটেড, ইন দ্যাট কেস diatomic molecule possesses extra degrees of freedom, that is vibrational degrees of freedom. এখানে এইটা ইগনোর করে, এটা যেখান থেকে নিয়েছি এটা ভুল আছে। ওয়ান না, এটা যে কোনো ডিরেকশনেই ভাইব্রেট করতে পারি, মানে 5টার সাথে আরো দুটো অ্যাড হবে, মানে 7টা হয়ে যাবে। এটা তখন 6 এর বদলে 7 হবে, আগে 5 ছিল পরে 7 হবে। আচ্ছা, তার মানে বুঝতেই পারছি যে একটা করে ডিগ্রিজ অফ ফ্রিডম কমলে আমার মোশন গুলো রেস্ট্রিক্টেড হচ্ছে এবং কমপ্লিকেসি বাড়ছে। এইটাই যখন ট্রাই অ্যাটমিক হবে, ট্রাই অ্যাটমিকে দু রকম হতে পারে, একটা লিনিয়ার এইরকম দুদিকেই রিজিড রড, আর একটা নন লিনিয়ার এরকম অ্যাঙ্গেল করে আছে। তাহলে ট্রাই অ্যাটমিক লিনিয়ার মলিকিউল কোনগুলো? কার্বন ডাইঅক্সাইড, CO2, CH2, এটসেট্রা। তাদের কটা ডিগ্রিজ অফ ফ্রিডম? 5 ডিগ্রিজ অফ ফ্রিডম, সিমিলার টু ডায়াটমিক মলিকিউলস। কারণ কি, 3টে ট্রান্সলেশনাল, দুটো রোটেশনাল। 3টে ট্রান্সলে, এইটা কি, এইটারই আরেকটা তোর এক্সট্রাপোলেশন, এইদিকে আরেকটা যোগ করা হয়েছে, মানে অ্যাজ ইফ এটা দুটো ডায়াটমিক মলিকিউলের একটা সংঘবদ্ধ রূপ। সেক্ষেত্রে তাহলে 3টে ট্রান্সলেশনাল, দুটো রোটেশনাল। আর এইটাই যদি আবার অ্যাঙ্গেল করে থাকে এরকম, এই টাইপের মলিকিউল গুলো কোনগুলো? হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, H2O, এই সমস্ত। তাহলে তাদের হচ্ছে 6 ডিগ্রিজ অফ ফ্রিডম। 6 ডিগ্রিজ অফ ফ্রিডমের মধ্যে 3টে ট্রান্সলেশনাল, 3টে রোটেশনাল। ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার মলিকিউল যদি হয়, দ্যাট ইজ 6 ডিগ্রিজ অফ ফ্রিডম। এই এক্ষেত্রে ভাইব্রেশনাল গুলোকে বাদ দেওয়া হবে, এই শুধু ট্রান্সলেশনাল আর রোটেশনাল গুলোকে নাম্বারে কাউন্ট করে। তাহলে সব ক্ষেত্রেই, ইন অ্যাডিশন টু ট্রান্সলেশনাল অ্যান্ড রোটেশনাল মোশন, the molecule also possesses vibratory motion, giving rise to vibrational degrees of freedom, particularly at high temperature. একটু পরে আমরা ডিটেইলস এটা দেখছি। বল, কোনো অসুবিধা থাকলে? স্যার ঠিক আছে। বরাবর ওটা মানে রোটেশন করছে না কেন একটু বলবেন? আচ্ছা, এইটা আমি যেটা হাতে এঁকেছি এটা হচ্ছে ট্রাইঅ্যাটমিক লিনিয়ার মলিকিউল। এইদিকে, হ্যালো স্যার। হ্যাঁ স্যার আগের পেজটা একবার একটু দেবেন, একটা জিনিস জিজ্ঞাসা করব। হ্যাঁ বলছিলাম এই স্যার ডায়াটমিকের ক্ষেত্রে ওটা কি স্যার মলিকিউলস গুলো তো মানে অ্যান্টি ক্লকওয়াইজও ঘুরতে পারে, তখন কি স্যার ডিগ্রি অফ ফ্রিডমটা কি বেশি হয়ে যাবে? হ্যাঁ মানে মলিকিউল গুলো তো স্যার মানে এটা স্যার আপনি বলছেন না ক্লকওয়াইজ ঘুরছে না, ক্লকওয়াইজ আমি কিছু বলিনি তো। না, আর কি স্যার যেদিকে ডিরেকশনটা দিয়েছেন ওটা তো স্যার বিপরীত মানে রিভার্সও এই ডিরেকশনটা হতে পারে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, না তখন কি স্যার ডিগ্রি অফ ফ্রিডমটা বেশি হয়ে যাবে মানে না না, বেশি হবে নাকি একই থাকবে? এখানে ডিরেকশনের কোনো ব্যাপার নেই, কোন অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করছে সেইটাই। ও আচ্ছা আচ্ছা, সে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যা খুশি হতে পারে, তাতে ঠিক তো আছে। ডিগ্রিজ অফ ফ্রিডম চেঞ্জ হচ্ছে না, ও জেড অ্যাক্সিসের সাপেক্ষেই আবর্তন করছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এইখানে এই যে ট্রাইঅ্যাটমিক, যেটা লিনিয়ার ট্রাইঅ্যাটমিক দেখিয়েছিলাম, এই অ্যাক্সিস বরাবর মোশন রেস্ট্রিক্টেড, এগেইন ওয়াই আর জেড অ্যাক্সিস বরাবর করতে পারে, যার জন্য ওর কটা 3 + 2 মানে 5টা, 3 ট্রান্সলেশনাল, 2 রোটেশনাল। আচ্ছা, এই যে আমরা দাগ দাগ দিয়ে দেখাচ্ছি এরকম তো থাকে না অ্যাকচুয়ালি, থাকে হচ্ছে এই এই দুদিকে দুটো যদি থাকে, তাহলে এই ভরের উপরে ডিপেন্ড করে, ডিপেন্ডিং আপন দ্য মাস অফ দ্য টু অ্যাটমস, আমার সেন্টার অফ মাস সিস্টেমটা, এটা মেকানিক্সে কিছুটা পড়েছিস যে সেন্টার অফ মাস সিস্টেম একটা হয়, সেই সেন্টার অফ মাসটার মুভমেন্টের উপরে এর ট্রান্সলেশনাল মোশনটা ডিপেন্ড করে। রোটেশনাল মোশনটাও একইভাবে, কোন যেই অ্যাক্সিসে আমার রিজিড আছে সেটা বাদ দিয়ে অন্য দুটোর উপরে ডিপেন্ড করে। আর ভাইব্রেশনালটা হচ্ছে তোর ডিপেন্ডিং আপন দ্য টেম্পারেচার
এটা ডিপেন্ড করছে। তাহলে এই তিনটে হচ্ছে অ্যাকচুয়াল কেস অফ ডাইঅ্যাটমিক মলিকিউলস। আচ্ছা, এই এই এগুলো রিজিড রড না থেকে অ্যাকচুয়ালি আমাদের মলিকিউলের যেগুলো থাকে সেগুলোকে বন্ড বলে, জানিস তোরা। এটা হচ্ছে বেন্ডিং অফ বন্ড, এটা হচ্ছে সিমেট্রিক স্ট্রেচিং, দুদিকের ডিসপ্লেসমেন্টটা একই রকম, এটা হচ্ছে অ্যাসিমেট্রিক স্ট্রেচিং। এগুলো হচ্ছে ভাইব্রেশনাল মোশনের বিভিন্ন উদাহরণ। রোটেশনাল মোশন গুলো এইরকম হতে পারে, এটা 3 ডাইমেনশনালে দেখানো হয়েছে বলে ছবিটা আমি দিয়েছি। যে কোনো অ্যাক্সিসের রেসপেক্টে এটা যেইভাবে গোলগুলো দেখানো আছে লাল শেডেড, সেই দিকেও রোটেট করছে। এটা এইদিকে রোটেট করছে, এটা এই প্লেনে রোটেট করছে। আর ট্রান্সলেশনাল গুলো কি এইরকম একটা ডিরেকশন বরাবর হচ্ছে, ট্রান্সলেশনাল গুলো একটা ডিরেকশন বরাবর হচ্ছে। আচ্ছা, এইটাই আমি আপাতত পরে আসছি। এইটা শুধু অবজার্ভ করে রাখ, টেম্পারেচারের সাথে সাথে এই ট্রান্সলেশনাল থেকে রোটেশনাল থেকে ভাইব্রেশনাল এগুলো ক্রমশ বাড়ছে। 3/2R, 5/2R, 7/2R এরকম হচ্ছে। এই ছবিটা একটু নজরে রাখ, আমি একটু পরে ফিরছি এটা। এরপরে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ইন থার্মাল ফিজিক্স পড়বো, দ্যাট ইজ দ্য ম্যাক্সওয়েলস ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জি। আগের দিন অল্প ডিসকাস করেছিলাম। অ্যাকর্ডিং টু দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, the mean kinetic energy of a gas molecule at temperature T is given by half mc square. C is the RMS velocity, যেটা আগের দিন বলছিলাম যে P equals to 1/3 rho c square এর যে C, এটাও সেম C। এখানে হাফ mv স্কয়ার এর জায়গায় C এসছে হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। হাফ mc স্কয়ার is equals to 3/2 kT। 3/2 kT প্রত্যেকে এলো the mean kinetic energy of a gas molecule at temperature T, মানে টেম্পারেচার T তে যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে হাফ কেটি করে xyz অ্যাক্সিসে 3/2 কেটি হয়। কিন্তু আমি ধরে নিয়েছি এই ভেলোসিটিটা হচ্ছে ইউনিফর্ম, তাহলে c স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার, তিনটি কম্পোনেন্টে যদি ভেঙে ফেলি, as the xyz are all equivalent, mean square velocities along 3 axes are equal, therefore u square is equals to v square is equals to w square. তাহলে তিনটেই যদি ইকুয়াল হয় তাহলে ইন্ডিভিজুয়াল আমরা লিখতে পারি 1/3 of c square। এই তিনটেই যদি ইউ হয় তাহলে 3u square equals to c square, তাহলে u square is equals to 1/3। যে কোনো একটাকে যদি সাবস্টিটিউট করে দিই তাহলে এই u square is equals to v square is equal to w square, এখানে প্রত্যেকটা যদি হাফ m দিয়ে গুণ করে দিই, half m u square is equals to half m v square is equals to half m u square। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে ফাইনালি 1/3 এই যেটা দিয়ে শুরু করেছিলাম আমার কি, এটা মিন কাইনেটিক এনার্জি অফ এ গ্যাস হাফ mc স্কয়ার ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি 3 এই 1/3 অফ c স্কয়ার, তাহলে এক একটা যদি হাফ mu স্কয়ার হয় তাহলে 3 টাইমস হাফ mu স্কয়ার ইকুয়ালস টু 3 টাইমস হাফ mv স্কয়ার ইজ ইকুয়ালস টু 3 টাইমস হাফ mw স্কয়ার। আবার এটা লেখা আছে 3/2 kT, প্রত্যেকটাই তাহলে কেটি সমান হলো 3/2 কেটি প্রথমেই ইকুয়াল করা আছে। তাহলে এইটা এই 3 যদি উপরে কেটে যায় তাহলে আমি কি লিখতে পারি, হাফ mu স্কয়ার ইজ ইকুয়ালস টু হাফ কেটি, হাফ mv স্কয়ার ইজ ইকুয়ালস টু হাফ কেটি, হাফ mw স্কয়ার ইজ ইকুয়ালস টু হাফ কেটি। এইখানে যদি এই 3 আর এই 3 কেটে যায় তাহলে আমরা কি লিখতে পারি, হাফ mu স্কয়ার ইজ ইকুয়ালস টু হাফ কেটি, half mv square is equals to half kT, হলো একদম সিম্পল ক্যালকুলেশন। তাহলে therefore the average kinetic energy associated with each degrees of freedom, এইটাই হচ্ছে আজকের টোটাল ক্লাসের ক্যাচ। যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে তার মধ্যে হাফ কেটি করে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে।
Therefore, the average kinetic energy associated with each degrees of freedom is half kT. Thus, the energy associated with each degrees of freedom, whether translatory or rotatory, is half kT. Energy associated with each degrees of freedom whether translatory or rotatory is half kT. This represents the theorem of equipartition of energy. তাহলে স্টেটমেন্ট আমি এক কথায় কি বলবো? It states that for any dynamical system in thermal equilibrium, the total energy is divided equally among all the degrees of freedom, and the energy associated per molecule per degree of freedom is half kT, where K is the Boltzmann constant, T is the absolute temperature of the gas. কি বুঝলি তাহলে হুমায়ুন বল? স্যার কি বুঝলি ইকুইপার্টিশন অফ এনার্জি প্রিন্সিপাল থেকে? স্যার এখান থেকে কি বলবো স্যার, এটা যে প্রত্যেকটা ডিগ্রি অফ ফ্রিডমে স্যার হাফ কেটি করে যে কাইনেটিক এনার্জিটা ডিস্ট্রিবিউট হবে। হ্যাঁ, প্রত্যেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম পিছু হাফ এখানে- কেটি করে কাইনেটিক এনার্জিটা, এভারেজ কাইনেটিক এনার্জিটা যে ডিস্ট্রিবিউশন হবে সেটাই তো স্যার। এখানে কত ডিগ্রিজ অফ ফ্রিডম নিয়ে আমি ডিল করেছি? এখানে 3। 3, হ্যাঁ। এখানে বেসিক অ্যাজাম্পশনটা কি আছে? এই থিওরি যে ডিডিউস করাতে বেসিক অ্যাজাম্পশনটা কি আছে? বেসিক অ্যাজাম্পশন স্যার হাফ এমসি স্কয়ার সমান 3/2 কেটি। না না, এসে মনো অ্যাটমিক গ্যাস। না না, তাহলে স্যার তো বুঝতে পারছি না ওটা কি। আর আর ভেলোসিটি নিয়ে। ভেলোসিটি নিয়ে? হ্যাঁ, আরএমএস ভেলোসিটি। হুম, আরএমএস নয়, মিন স্কয়ার। ঠিক আছে। এই তো লেখাই তো আছে। স্যার ওই বি স্কোয়ারের জায়গায় ওই সি স্কোয়ারটা দিয়েছে, রুট মিন স্কোয়ারটা দিয়েছে শুধু। বেসিক অ্যাজাম্পশনটা হচ্ছে xyz অ্যাক্সিস আর ইকুইভ্যালেন্ট and mean square velocities along 3 axis are equal. That's why u square is equals to b square equals to w square. এগুলো যদি আনইকুয়াল থাকতো তাহলে এত সহজে হাফ কেটি করে ডিস্ট্রিবিউট করা যেত না। আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে। আছে? হ্যাঁ স্যার। আর কে আছে? আর কে? অয়ন আছিস? হ্যাঁ স্যার। তাহলে বুঝলি যে হাফ কেটি করে ইকুইপার্টিশন থিওরেমে আমি ডিস্ট্রিবিউট করতে পারছি, তাই তো? হ্যাঁ স্যার। এবার সাপোজ f is the number of degrees of freedom, f small f, তাহলে অ্যাভারেজ এনার্জি পার মলিকিউল কত হবে? অয়ন, হ্যাঁ স্যার। স্মল এফ যদি নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম হয় তাহলে অ্যাভারেজ এনার্জি পার মলিকিউল কত হবে? তো এই হাফ কেটি করে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, না, তো বুঝতে পারলাম না। কি বোঝার আছে এখানে? এর থেকে বেশি কি বোঝাতে পারি? If f is the number of degrees of freedom and half kT
is the average kinetic energy associated with each degrees of freedom. Then what is the average energy per molecule? শিল্পী দাস আছিস? হ্যাঁ স্যার আছি। কত হবে? পার মলিকিউল। এটা এত কঠিন কি আছে? এইটাই তো এতক্ষণ বোঝালাম। খুব কঠিন নাকি? স্নেহাশীল হ্যাঁ স্যার। কত? স্যার 3/2 কেটি হবে 3/2 কোত্থেকে এলো? এভারেজ। শ্রমিক স্যার f/2 কেটি হবে। শ্রমিক হ্যালো হ্যাঁ হ্যালো f/2 কেটি। হ্যাঁ কিভাবে হলো? কে বললো এটা? স্যার আমি সৌমিক। হ্যাঁ কিভাবে হলো? ঠিক আছে, স্যার বলবো? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে পাওয়া গেল কি অ্যাভারেজ এনার্জি পার মলিকিউল হাফ কেটি ইন্টু এফ, মানে হাফ এফ কেটি। ঠিকই বলেছে ও, f/2 কেটি। এবার কে দীপান্বিতা ঘোষাল আছিস? হ্যাঁ স্যার। তাহলে f/2 কেটি পাওয়া গেলে টোটাল এনার্জি পার গ্রাম মলিকিউল সেটা কি পাওয়া যাবে? অ্যাভারেজ এনার্জি পার মলিকিউল হলো হাফ এফ কেটি। এটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার মলিকিউল। তাহলে টোটাল এনার্জি পার গ্রাম মলিকিউল কি হবে, কি দিয়ে গুণ হবে? স্যার টোটাল এনার্জি পার গ্রাম মলিকিউল। পার গ্রাম মলিকিউল, হ্যাঁ এটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার মলিকিউল। এখন 1 গ্রামে কি থাকে? স্যার অ্যাভোগাড্রো সংখ্যা গুণ হবে। হ্যাঁ, তাহলে টোটাল এনার্জি পার গ্রাম মলিকিউল ইউ হচ্ছে এটার সাথে এনে n গুণ হবে। টোটাল এনার্জি পার গ্রাম মলিকিউল ইউ ইজ ইকুয়ালস টু n এর সাথে f/2 কেটি। তাহলে ফাইনালি ইউ পাওয়া গেল হাফ এফ আর টি। n কে টাইমস হচ্ছে n টাইমস কে, এটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর। এইবার তাহলে স্পেসিফিক মোলার স্পেসিফিক হিট অফ এ গ্যাস এট কনস্ট্যান্ট ভলিউম সিভি খুব সহজেই আমরা ডেল ইউ ডেল টি বের করতে পারি। ডি ডিটি অফ বসিয়ে দে হাফ এফ আর টি, হাফ এফ আর, আর বাইরে রেখে f/2। সিপি হচ্ছে আইডিয়াল গ্যাস নিয়ে আমরা ডিল করছি, সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তাহলে সিপি ইজ ইকুয়ালস টু সিভি প্লাস আর, হাফ এফ আর প্লাস আর,
r common নিয়ে f by 2 plus 1. Then what is the ratio of the two specific heats? Gamma is equals to Cp upon Cv, that is r times f by 2 plus 1 divided by r times f by 2. 1 plus 2 by f. This is the relation between molar specific heats and degrees of freedom. কি দাঁড়ালো তাহলে রিলেশনটা? Relation between molar specific heat and degrees of freedom. কি দাঁড়ালো? কি রে? Gamma is equals to one plus 2 by f. এটা অনেক ক্ষেত্রে ঘুরিয়ে প্রুফ করতে দেয়, সেটাতে ঘাবড়ে যাবার কিছু নেই। বলে যে দেখাও যে অ্যাটমিসিটি অফ এ মলিকিউল ইজ গিভেন বাই f is equals to 2 by gamma minus 1. একই প্রুফ, এটা অ্যালজেব্রা করলেই এটা বেরোয়। f টাকে বলা হয় অ্যাটমিসিটি। কে বুঝতে পারেনি জিজ্ঞেস কর। কারো কিছু বোঝার থাকলে জিজ্ঞেস কর। নেই? স্যার বলছি আমি একটু কিছুক্ষণ বেরিয়ে গিয়েছিলাম নেটওয়ার্ক প্রবলেমের জন্য। তো আগে যেটা বললেন না ইকুইপার্টিশন থিওরেমের ওখানে বেসিক অ্যাজাম্পশনের জায়গাটা, ওটা তো আমরা আইডিয়াল গ্যাস ধরেছি বলেই সে মানে সবকটা দিকে সেম হয়েছে, তাই তো? হ্যাঁ, আরো স্পেসিফিক হচ্ছে মিন স্কয়ার ভেলোসিটি মানে u স্কয়ার ইকুয়ালস টু v স্কয়ার ইকুয়ালস টু w স্কয়ার। হ্যাঁ, তিনটে ডিরেকশনে ইকুইভ্যালেন্ট। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা যদি বুঝে থাকিস তাহলে এটা দিয়ে একটা অঙ্ক কর। তোকে লিখতে হবে না, আমি ভ্যালুগুলো লিখে দিচ্ছি, তোরা শুধু খাতায় কর। Calculate the values of the molar heat capacity Cv and Cp of a gas if the ratio of the heat capacities is 1.33. Calculate the values of the molar heat capacities Cv and Cp of a gas if the ratio of the heat capacities is 1.33. What is the atomicity of the gas? Given universal gas constant এর ভ্যালু দেওয়া আছে R equals to 8.31 joule per mole Kelvin. ওরে রাফলি একটা ভ্যালু বল।
Sir, Cp equal to 33.5 joule per mole Kelvin. হ্যাঁ Sir, Cp equal to 33.5 joule per mole into Kelvin. হ্যাঁ And sir, Cv equal to 25.2 joule per mole Kelvin. কত Sir, 25.2. আর অ্যাটমিসিটি Sir, 3. হ্যাঁ করেছিস কি কেউ আছে না নেই সেটাও তো বোঝা যায় না হ্যাঁ স্যার করেছি। কোথায় কিভাবে করলি বল ওই তো স্যার আপনি স্যার যে ফর্মুলাটা লিখেছিলেন গামা ইকুয়াল টু 1 + 2/f, ওটা তো শেষে একদম তার আগেরটা হ্যাঁ ওখান কিভাবে থেকে করলি? স্যার এফটা বার করে তারপর স্যার সিভি এর জায়গায় যে r × f/2, এফ এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম, আর এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিয়ে ওখান থেকে সিভিটা পেয়ে গেলাম, আর সিপিটা যেটা লেখা আছে r × f/2 + 1, ওখান থেকে তোর গিভেন সিপিটা দেওয়া আছে কি সিপি মাইনাস সিভি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আর আর গামাটা হচ্ছে সিপি বাই সিপি তাহলে এখান থেকে কি পাস সিপি ইকুয়ালস টু গামা সিপি তাহলে সেটা এইটা যদি এখানে বসিয়ে দিস তাহলে কি পাবি সিভি ইকুয়ালস টু আর বাই গামা মাইনাস তো এখানে ভ্যালু বসিয়ে দিয়ে বেরিয়ে যাবে আর অ্যাটমিসিটিটা তো খুবই সহজ এফ ইকুয়াল টু 2 বাই গামা মাইনাস 1 তার মানে 2 বাই 1.33 মাইনাস 1 that is 6 এটাই ডিগ্রিজ অফ ফ্রিডম তবে এখান থেকে আবার তাহলে বলতে বলে যে গ্যাসটা সম্বন্ধে একটা ইনফার করো তাহলে কি বলবি যদি বলে যে ইন্টারপ্রেট অ্যাবাউট দ্য নেচার অফ দ্য গ্যাস Sir, triatomic. তাই হচ্ছে হ্যাঁ ওটা বলা যাবে না ওইভাবে ওই পলিঅ্যাটমিক বলাই ভালো আচ্ছা আচ্ছা এর সাথে রিলেটেড তাহলে এটা হোমওয়ার্ক করে রাখবি কেউ তো করিস না দু একজন বাদে তো কেউ করে না পাঠায়ও না এটা করে রাখবি শো দ্যাট দ্য প্রেসার of an ideal gas is equal to 2/3 of the translational kinetic energy of the molecules in a unit volume. বুঝতে পেরেছিস কি বলেছি show that the pressure of an ideal gas equal to 2/3 of the translational kinetic energy of the molecules
in a unit volume. আর একটা করবি, prove that k by eta cv is equals to 1 for a gas. Prove that k upon eta cv is equals to 1 for a gas, where eta is the coefficient of viscosity. And k is the thermal conductivity. Eta is the coefficient of viscosity, k is the thermal conductivity. ঠিক আছে, হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হোমওয়ার্ক, এটা থিওরি, খুব সহজ বলে আমি আর এখন করছি না। স্পেসিফিক হিটস অফ মোনোঅ্যাটমিক, ডাইঅ্যাটমিক এন্ড পলিঅ্যাটমিক গ্যাসেস। স্পেসিফিক হিটস অফ মোনোঅ্যাটমিক, ডাইঅ্যাটমিক এন্ড পলিঅ্যাটমিক গ্যাসেস। একটা আমি কিভাবে করতে হয় দেখিয়ে দিচ্ছি, বাকি দুটো করবি। সে ফর এক্সাম্পল মোনোঅ্যাটমিক নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে কি শিখেছি? এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ ইচ ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ ইকুয়ালস টু হাফ কেটি। Therefore, energy associated with 3 degrees of freedom is equals to 3/2 kT. Right? So consider 1 gram molecule of a gas. 1 gram molecule of a gas. Then energy associated with 1 gram molecule of a gas is eta times n. Therefore, 3/2 n আর কে কে একসাথে রাখলাম, t আলাদা রাখলাম, তাহলে ফাইনালি পাওয়া গেল কি u is equals to 3/2 RT, যেহেতু n times k is equals to universal gas constant R. Therefore, this energy of the gas is due to the energy of its molecule. So it is called the internal energy, U. For an ideal gas, it depends only upon temperature. Therefore, the specific heat at constant volume CV is du dt. কেন du লিখছি? আমরা থার্মোডাইনামিক্সে সিভিটা অলওয়েজ del u del t লিখতাম। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কেন এটা du dt লিখছি? স্যার স্টেট ফাংশন বলে। হ্যাঁ, কে বলবে? থার্মোডাইনামিক যখন করতাম তখন সিভিটাকে প্রথমে স্যার স্টেট ফাংশন বলে। না না, স্টেট ফাংশনে কোনো ব্যাপার নেই।
আগে পার্শিয়াল লিখছিলাম, এখন কোন টোটাল লিখছি। একটু আগেই তো আমি বললাম। কে বলবে? পার্শিয়ালটা কেন টোটাল ডেরিভেটিভ হয়ে গেল? স্যার পার্শিয়াল, হ্যাঁ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তো মানে আহ, উম, যখন ভলিউম ধরছি প্রেসার তো কনস্ট্যান্টই থাকছে, বা তারপরে আলটিমেট মোদ্দা কথাটা কি? একটু আগে আমি স্টেটমেন্টটা করলাম। পার্শিয়াল আমরা কখন লিখি? যখন মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবলস এর উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে টোটাল হয়ে গেল কেন? এখানে শুধু ভলিউমের উপর ডিপেন্ড করছে। ভলিউম কোত্থেকে পাচ্ছি হ্যাঁ, বাবা? ভলিউম বলছি, টেম্পারেচার, সরি। তো এটা তো ডে ওয়ান থেকে বলে আসছি যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি ইজ এ ফাংশন অফ টেম্পারেচার অনলি। This energy of the gas is due to the energy of its molecule, so it is called the internal energy U. For an ideal gas, it depends upon temperature only. Therefore, the specific heat at constant volume is given by Cv is equals to du dt, that is equals to 3/2R. And du dt is the increase in internal energy per unit degree rise in temperature. But Cp minus Cv is equals to R, that is Cp equals to Cv plus R, that is 3/2R plus R, that is 5/2R. Therefore, for a monoatomic gas, the ratio of the specific heats is Cp upon Cv, that is উপরে 5/2R, নিচে 3/2R, that is 5/3, 1.6. The value of gamma is found to be true experimentally for monoatomic gases like argon, helium, etc. This is the technique how specific heats can be calculated for monoatomic gases. So homework for diatomic or polyatomic. One Okay. more important thing is the variation of this gamma. Variation of gamma with temperature. At high temperature, the vibrational degrees of freedom also becomes prominent, and hence taking into account the total degrees of freedom in a diatomic molecule possesses 3 translational, 2 rotational, 1 vibrational. তাহলে 7 degrees of freedom. তাহলে gamma equals to Cp by Cv 1 plus 2 by F 1 plus 2 by 7 1.29. এইটাই যদি at low temperature হতো, at low temperature, suppose hydrogen molecule, তাহলে only translational. তাহলে সেক্ষেত্রে Cv হয়ে যেত 3/2R, গামা হয়ে যেত 1.6. Second case, at ordinary temperature, মানে normal room temperature,
অর্ডিনারি টেম্পারেচার হচ্ছে কাছাকাছি রুম টেম্পারেচার, মানে 250 কেলভিন। এটা হচ্ছে অলমোস্ট লো টেম্পারেচার at the order of 70 Kelvin. At ordinary temperature at the order of 250 Kelvin, the hydrogen molecule, which is like a dumbbell shape, has a rotational motion in addition to translational motion. So it has 3 translational, 2 rotational, therefore 5 degrees of freedom. Therefore Cv is equals to 5 by 2R, gamma is equals to 1.46. C, most important, at high temperature, at the order of 750 K. কি হবে? The collisions in the molecules cause the atoms to vibrate, and therefore in addition to translational and rotational degrees of freedom, the hydrogen molecule also possesses vibrational degrees of freedom, and the hydrogen molecule in all the 7 degrees of freedom, hence Cv is equals to 7 by 2R and gamma is equals to 1. তার মানে একই হাইড্রোজেন মলিকিউলের লো টেম্পারেচারে দিল 3/2R, অর্ডিনারি টেম্পারেচারে দিল 5/2R, হাই টেম্পারেচারে দিল 7/2R। এই তিনটেকে যদি একটা গ্রাফে আমি প্লট করি এরকম পাবো। Behavior of the specific heats at different temperatures. এই যে লো টেম্পারেচারে এই টেম্পারেচার এইদিকে তো কমাচ্ছি, এই কমানোর সময় যে এই একটা করে কমে কমে যাচ্ছে 7/2 থেকে 5/2, তার থেকে 3/2, এগুলোকে অনেক সময় ফ্রিজিং অফ ডিগ্রি, এই একটা করে যে কমে যাচ্ছে এটাকে অনেক সময় ফ্রিজিং অফ ডিগ্রিজ অফ ফ্রিডম বলে। এটা এক্সপেরিমেন্টাল ভ্যালু এগুলো। স্যার আপনি বলেছিলেন না মাঝের বন্ড গুলোকে আমরা অনেক সময় স্প্রিং হিসেবে ভাববো, সেটা কখন ভাবি? সেটাই ভাবি আর কি, যখন কোয়ান্টাম মেকানিক্স হাইড্রোজেন অ্যাটম দিয়ে শুরু হবে তখন দেখবি যে মানে ধরে নেওয়া হয় যে অ্যাটমস আর অ্যাটাচড উইথ এ স্প্রিং, ওরকম বন্ডের মতো রিজিড কিছু নয়। এটাই স্ট্রিং থিওরির একটা কনসেপ্ট, যে ধরে নেওয়া হয় একটা মাসলেস স্প্রিং দিয়ে দুটো অ্যাটম কানেক্ট। কারণ স্প্রিং কনসিডার করলে আমাদের থিওরিটিক্যাল ক্যালকুলেশনে ছোট থেকেই যেহেতু আমরা হুকস ল পড়ে এসেছি, সেই জন্য F ইকুয়ালস টু মাইনাস কে এক্স, কে তারপরে তো ডিসপ্লেসমেন্ট এক্স, এগুলো সব বসানোর সুবিধা। বা আগের দিন কাইনেটিক এনার্জি হাফ কে এক্স স্কোয়ার যেটা বললাম। কারণ যদি রিজিড রড হয় তাহলে একটা মাস আমার সিস্টেমে ইনকর্পোরেট করতে হলো, কিন্তু যদি এটা মাসলেস স্প্রিং হয় সেক্ষেত্রে ক্যালকুলেশন অনেক সুবিধা। আচ্ছা, মলিকিউলের ক্ষেত্রে ডিফিকাল্ট আরো, কারণ সিগমা বন্ড, পাই বন্ড, ওরকম কেমিস্ট্রির ব্যাপার চলে আসে। কেমন ভাবে ইলেকট্রন গুলো শেয়ার করছে মলিকিউল, এগুলো তো লিনিয়ার, 1 অ্যাটমিক 2 অ্যাটমিক, যদি বেশি অ্যাটম হয় সেক্ষেত্রে আরো ক্যালকুলেট করা অসুবিধা। সেই জন্য আগের দিন বলছিলাম ফিজিক্স অলওয়েজ অ্যাপ্রক্সিমেশন, আর কতটা টার্ম আমি নেগলেক্ট করব তার উপরে ডিপেন্ড করে। কখনোই আমি এক্সাক্ট ক্যালকুলেশন করতে পারি না, সবসময় অ্যাপ্রক্সিমেশন ইউজ করি। আচ্ছা। তাহলে মোটামুটি সিলেবাসে আইডিয়াল গ্যাস সংক্রান্ত যা ছিল কিছুটা হলো। এবার প্রচুর অঙ্ক আছে, সব বই থেকে
নেট থেকে যে যেমন পারবি করবি। কিছু কিছু কোশ্চেন সব কম্পিটিটিভ এক্সামেই আসে, কিছুকে আমি বাদ দিলাম। এটা শুধু বলিনি, এটা হচ্ছে মলিকিউলস অফ n অ্যাটমস। n অ্যাটমস মানে যদি 3 ডাইমেনশনাল হয় অ্যাটম গুলো, তাহলে 3n ডিগ্রিজ অফ ফ্রিডম হবে। তাহলে 3 রকম এনার্জির কম্বিনেশন হবে, ট্রান্সলেশনাল, রোটেশনাল, ভাইব্রেশনাল। এই যে তিনটে এক্সিস বরাবরই ইকুইপার্টিশন থিওরেম অনুযায়ী হাফ কেটি করে ডিস্ট্রিবিউটেড হয়ে গিয়েছে। সেন্টার অফ মাসের রেসপেক্টে আমার কে ট্রান্সলেশনাল হাফ mv স্কোয়ার, মানে vx স্কোয়ার প্লাস vy স্কোয়ার প্লাস vz স্কোয়ার, অল আর ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। লিনিয়ার মলিকিউল যদি হয় তাহলে রোটেশনাল গুলো হচ্ছে ক্লাস 11 থেকে পড়ে এসেছি, কাইনেমেটিক্স থেকে হাফ আই ওমেগা স্কোয়ার হয়। তাহলে একটা ডিরেকশনে যদি এ আর একটা ডিরেকশনে যদি বি হয়, তাহলে হাফ আই এ ওমেগা এ স্কোয়ার প্লাস হাফ আই বি ওমেগা বি স্কোয়ার। আর ভাইব্রেশনাল গুলো হচ্ছে হাফ কে আই স্কোয়ার, একটু আগে বললাম সেটাই। যদি সামেশন হিসেবে লিখি, সামেশন আই ইজ ইকুয়ালস টু 3n-5 কে আই কিউ আই স্কোয়ার, যেখানে এই দুটো হচ্ছে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আর 3n-5টা হচ্ছে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। নন লিনিয়ার মলিকিউল যদি হয় তাহলে রোটেশনাল গুলো আরেকটা ডিগ্রি, সি একটা অ্যাক্সিস বেড়েছে। আই এ, আই বি, আই সি গুলো তোরা সেম ওয়ানে পড়েছিস, কি এগুলো? আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়া। হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়ার এক্সপ্রেশন কি? mr স্কয়ার, i ইকুয়ালস টু mr স্কয়ার। সামেশন অফ হ্যাঁ এম আই আর আই স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ এম আর স্কোয়ার বলে কিছু নেই, সামেশন হ্যাঁ। অফ এম আই আর আই স্কোয়ার। আচ্ছা, তাহলে নন লিনিয়ার মলিকিউল হলে 3 রকম টার্মের অ্যাডিশন হবে, আর কে ভাইব্রেশনালটা এই -5 -6 এগুলো হচ্ছে নাম্বার অফ কনস্ট্রেইন্ট, সামেশন কে আই কিউ আই স্কোয়ার। তার মধ্যে 3টে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, 3n-6 ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। এখান থেকে অনেকটা বোঝা যাচ্ছে আমার এক্ষেত্রে অন্য কোনো মোশন নেই, সবগুলোই ট্রান্সলেশনাল। এক্ষেত্রে দুটো আছে রোটেশনাল, 3n-5টা আছে ভাইব্রেশনাল। এই ক্ষেত্রে আরো রেস্ট্রিকশন বেড়েছে, শুধু এই দিকে হাফ কেটি আছে, এই দুদিকে হাফ কেটি আছে, আর এই দিকগুলোতে আমার রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। যত তো নাম্বার অফ অ্যাটম বাড়বে তত এনার্জি গুলো অনেকগুলো টার্মের কম্বিনেশন হিসেবে লেখা যাবে। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল কে রোটেশনাল, কে ভাইব্রেশনাল। টোটাল কে এনটা আবার সবগুলোর কম্বিনেশন, ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল প্লাস ভাইব্রেশনাল।